বিশ্বকাপ মহাযজ্ঞের পর্দা নামছে আজ। মেসি এমবাপ্পের দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব। রাতে লুসাইল স্টেডিয়ামে মিলবে উৎকণ্ঠার জবাব। উৎসবের জন্য প্রস্তুত সমর্থকরা। মোদিকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ভারত। কুশপুত্তলিকা পোড়ালো বিজেপি সমর্থকরা। পাল্টা জবাব দিতে বিবৃতি ইসলামাবাদের। খেরসনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ। সতর্ক অবস্থায় কিয়েভ। দোনেস্কে ইউক্রেনীয় সেনাদের পাল্টা রকেট হামলা। এবং দক্ষ কর্মী সংকটে জার্মানি। সমস্যা নিরসনে সহজ করা হলো অভিবাসন আইন। বাংলাদেশিদের জন্য বড় সুযোগ বলছেন প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। স্বপ্নের শিরোপা জয়ের অপেক্ষা আর উৎকণ্ঠার অবসান হচ্ছে আজ। বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচের আগে আত্মবিশ্বাসের টইটুম্বুর আলবিসেলেস্তেরা। এমবাপ্পের সমর্থকে সমীহ করছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে দলের বেশ কজন ফ্লুতে আক্রান্ত হওয়ায় কিছুটা বিপাকে ফরাসিরা। শুধু মেসি নয়, পুরো দল নিয়েই পরিকল্পনা করছে বর্তমান চ্যাম্পিয়নরা। লুসাইলে ম্যাচ শুরু হবে রাত ৯টায়। কাতার থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। তেষট্টি ম্যাচ শেষ, বাকি মাত্র এক ম্যাচ, আর সেটাই বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত মহরণ। পুরো বিশ্বের চোখ কাতারে আরো স্পষ্ট করে বললে লুসেইলে। এই মঞ্চ ঘোষণা দিয়ে রেখেছে অমরত্ব দেয়ার, যেটা হয় পাবেন লিওনেল মেসি নয়তো কিলিয়ান এমবাপ্পে। ফাইনালের আগে বেশ নির্ভর আর্জেন্টিনা। নেই কোনো ইনজুরি কিংবা সাসপেনশনের সমস্যা, কিন্তু আদৌ থেকে নির্ভর থাকতে পারছে আলবিসেলেস্তেরা। প্রত্যাশার অসীম চাপ সঙ্গে ঘোচাতে হবে ৩৬ বছরের আক্ষেপ। আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় বাধা হতে পারেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন এই স্ট্রাইকার। যদিও আলবিসেলেস্তে কোচ শুধু এমবাপ্পে নন, পুরো ফ্রান্স দল নিয়েই চিন্তিত। ফাইনালের আগে দলকে অনুশীলন করিয়েছেন ৫-৩-২ ছকে। ইনজুরির জন্য কিছুটা খর্বশক্তির হলেও স্কালোনি সমীহ করছেন বর্তমান চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের পরই আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচ জেতা। ফাইনালও তার বাইরে নয়। আমরা ইতিহাস গড়তে চাই। তার জন্য আমরা আর মাত্র এক ম্যাচ দূরে। প্রত্যেকে ভীষণভাবে চাচ্ছে ট্রফিটা পেতে। ফ্রান্স দলে ইনজুরি সমস্যা আগে থেকেই ছিল। এর মাঝে নতুন বিপত্তি ফ্লু, যাতে আক্রান্ত দলের বেশ কজন। তবে স্বস্তির খবর, ম্যাচের আগে শেষ অনুশীলনে ছিলেন দলের সবাই। যদিও হাঁটুর ইনজুরিতে বিগ ফাইনালে খেলা নিয়ে সংশয় আছে অলিভার জিরুর। তাকে শেষ পর্যন্ত পাওয়া না গেলে একাদশে দেখা যেতে পারে মার্কাস থুরামকে। ফরাসিরা মাঠে নামতে পারে নতুন ফরমেশনে। আমাদের দলের বেশ কিছু ফুটবলার ফ্লুয়ের কবলে পড়েছে, কিন্তু আমরা তা কাটিয়ে উঠে সেটা দলটাকেই মাঠে নামাবো। আর মেসি আমাদের প্রধান লক্ষ্য নয়। সবাইকেই আমরা সমান গুরুত্ব দিচ্ছি। ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকার দলের মধ্যে একাদশ ফাইনালিটি, যার মধ্যে 7টিতে জিতে এগিয়ে আছে লাতিনরা। আর বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি 3 লড়াইয়ে 2 জয়ে এগিয়ে আর্জেন্টিনা। মারাকানা থেকে লুসেইল, অপেক্ষাটা 8.5 বছরের আরো একবার বিশ্ব শ্রেষ্ঠত্বের হাতছানি লিওনেল মেসির সামনে। এই ম্যাচটা জিতলে নিশ্চিতভাবেই ফুটবল ইতিহাসে অমরত্ব পাবেন মেসি, কিন্তু তাকে ট্র্যাজিক হিরো বানানোর সব চেষ্টাই করবে ফ্রান্স। ট্রফিটা রেখে দিতে চাইবে নিজেদের কাছেই। সমর্থকদের চোখে কিংবা কাগজে কলমে যতই ফেভারিট হোক, বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে ট্রফি নেওয়াটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য। লুসেইল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কাতার। আর মাত্র একটা ম্যাচ। যারা জিতবেন হয়ে যাবেন ইতিহাসের অংশ। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সর্বকালের সেরা হওয়ার হাতছানি লিওনেল মেসির। অন্যদিকে মাত্র 23 বছর বয়সেই পরপর 2টি বিশ্বকাপ জিতে পেলের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এমবাপ্পের সামনে। এই দুজনেই হতে পারেন ফাইনালের মূল ফ্যাক্টর। কাতার থেকে প্লেয়ার ফ্যাক্ট জানাচ্ছেন এস এম ইকবাল।
মাত্র 23 বছরের এক ফুটবলার পরপর দুবার জিতে যাবে বিশ্বকাপ। আর 1.5 দশক ধরে বাপায়ে গোটা ফুটবল দুনিয়া শাসন করা এক ম্যাজিশিয়ানের ভাগ্যে জুটবে না কিছুই, নাকি ফুটবল ঈশ্বর ভারসাম্য আনবেন, শেষ বেলায় উজাড় করে দেবেন মহাতারকাকে। এমন বিস্ময়সূচক মাইলফলকের সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে আর লিওনেল মেসি। শুধু বিশ্বজয়ের দ্বৈরথ নয়, মেসি এমবাপের মাঝে আছে গোল্ডেন বুট জেতার প্রতিযোগিতা। সমান 5 গোল করে দুজনই যেখানে সমানে সমান। তবে ফিফা রুলস এগিয়ে রাখছে লিওকে, কারণ স্কোর সমান হলে অ্যাসিস্ট বিবেচনায় আনা হয় সেরা স্কোরার নির্বাচনে। যদিও টুর্নামেন্ট সেরা হবার দৌড়ে লিওনেল মেসির ধারে কাছে নেই কেউই। ফ্রান্স আর্জেন্টিনা মহারণে স্ট্রাইকিং পজিশনে লড়াইটাও বেশ জমিয়ে তুলেছেন অলিভিয়ের জিরু এবং হুলিয়ান আলভারেজ। দুজনের পা থেকে এসেছে সমান 4 গোল। বেনজেমার অভাব দেশমকে ভুলিয়ে দিয়েছেন জিরু। অন্যদিকে সাইড বেঞ্চ স্ট্রাইকার থেকে আলোচনার শীর্ষে উঠে আসা আলভারেজ বিশ্বকাপের অন্যতম সেরা চমকই বটে। প্রথম একাদশে থাকলে আনহেল ডি মারিয়া আর ডেম্বেলের মাঝে এই পজিশনের লড়াইটাও জমবে বেশ। মেসি প্রতিপক্ষের গোলবারে আতঙ্ক, আর নিজেদের পোস্টে আর্জেন্টিনার ভরসা এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে পারফর্ম করা সেরাদের তালিকায় আছেন এমি। সম্ভাবনা আছে গোল্ডেন গ্লাভস জেতার। সে তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই বিশ্বকাপ জেতা হুগো লরিস। মহামঞ্চের চাপ কেমন তা ভালো করেই জানা ফ্রেঞ্চম্যানের, যদিও এবার ক্লিন শিটের ক্ষেত্রে তিনি পিছিয়ে এমির চেয়ে। একটা বিশ্বকাপ ট্রফি সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে লিওনেল মেসিকে পাইয়ে দিতে পারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের খেতাব। মঞ্চটা যেহেতু এই লুসেইলে স্বপ্নবাজ হওয়াই যায়, কেননা এখানে খেলায় এবারের বিশ্বকাপের 4 ম্যাচের প্রত্যেকটিতেই গোল করেছেন লিও। অন্যদিকে প্রথমবারের মতো লুসেইলে নামতে যাচ্ছে ফ্রান্স। তবে কিলিয়ান এমবাপের মতো ফুটবলাররা যে কোনো মঞ্চে ম্যাচের দৃশ্যপট বদলে দিতে যে সিদ্ধহস্ত, সেই বিষয়টাও মাথায় রাখতে হয়। লুসেইল থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, কাতার। 92 বছরের বিশ্বকাপ ইতিহাসে এর আগে 5টি ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ক্যাম্পেস এবং ম্যারাডোনা নৈপুণ্যে জয় করেছে 2টি বিশ্বকাপ। লিওনেল মেসি নৈপুণ্যে 2014 আসরে রানার্স আপ হয়েছিল তারা। 8 বছর পর এই ম্যাজিক ম্যান আবারও স্বপ্ন দেখছে আলবিসেলেস্তের 36 বছরের অপেক্ষার অবসানের। কাতার থেকে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল ইতিহাস জানাচ্ছেন এসএম ইকবাল। আর্জেন্টাইনদের কাছে লিওনেল মেসি দেবতা তুল্য। তার কাছেই যেন বিশ্বকাপ নিয়ে সমস্ত ফরিয়াদ ওদের। তিনি হাসলে গোটা আর্জেন্টিনা হাসে, তার অশ্রুতে হৃদয়ে রক্তক্ষরণ হয় কোটি ভক্তের। আরও একটি ফাইনালের আগে এই ম্যাজিক ম্যানের দিকে তাকিয়ে আর্জেন্টিনা। ম্যারাডোনা যুগ শেষ হবার পর আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল স্বপ্ন চলে গিয়েছিল হিমঘরে। 28 বছরের অপেক্ষা শেষে আলবিসেলেস্তেদের আবারও সেই সম্ভাবনা দেখান লিওনেল মেসি 2014-তে। তবে গঞ্জালো হিগুয়েনের শিশু সুলভ ভুলে নিঃশ্বাস দূরত্ব থেকেও ফিরতে হয়েছিল আলেহান্দ্রো সাবেয়ার দল। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার শক্তিমত্তা প্রকাশ 70-এর দশকে। 78-এ এসে নিজের ঘরে আয়োজন ওদের। প্রথমবারের মতো অধরা শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ। মারিও ক্যাম্পেস সেই স্বপ্ন সত্যি করে আর্জেন্টাইনদের মাতান বিশ্বজয়ের আনন্দে। এক আসরের বিরতি দিয়ে 86 বিশ্বকাপ নিয়ে আবারও তুমুল আলোচনা। আর্জেন্টিনা দলে সেবার নক্ষত্রের মতো আবির্ভাব দিয়াগো ম্যারাডোনার। গোল অফ সেঞ্চুরি, এরপর হ্যান্ড অফ গড, এসব কীর্তি করে তিনি আকাশী নীলদের দিলেন দ্বিতীয় বিশ্বজয়ের স্বাদ। ম্যারাডোনার নামের পাশে জুটল ফুটবল ঈশ্বর তকমা। ম্যারাডোনা যুগে এসে ভিন্ন মাত্রা আসে ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথে। পেলে সর্বকালের সেরা ফুটবলার। একটা পক্ষ এতদিন অন্ধের মতো বিশ্বাস করেছিল এটা। তবে ম্যারাডোনার আবির্ভাবে শুরু হলো বিতর্ক, কে সেরা। 90 বিশ্বকাপটা যদি তিনি পাইয়ে দিতেন তবে সে তর্ক হয়তো থেমে যেত ওখানেই। তবে ফাইনালে আর্জেন্টিনা বাধা পড়ে জার্মানির কাছে। একেবারে বিশ্বকাপের গোড়াপত্তনেই ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। 1930-এ তখন একক আধিপত্য উরুগুয়ের। সেখানে ভাগ বসাতে পারেনি আলবিসেলেস্তে। প্রথম আসরেই রানার্স আপের তকমা। এসএম ইকবাল, সময় সংবাদ, কাতার। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। পাকিস্তানের পতাকা ও বিলাওয়ালের কুশপুত্তলিকা পুড়িয়ে তার শাস্তির দাবি জানিয়েছে বিজেপি সমর্থকরা। এদিকে নয়াদিল্লি প্রতিক্রিয়ার পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। এক বিবৃতিতে দেশটি হতাশায় ডুবে আছে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্বাক্ষর গোটা ভারত। শনিবার দেশটির মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীরে রাস্তায় নেমে পাকিস্তানের পতাকা ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর পুষ্পোত্তলিকা আগুনে পুড়িয়ে দেন বিজেপির স্থানীয় নেতা ও সমর্থকরা। পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্র আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কসাই। প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এমন পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনার পারদ তুঙ্গে। শুক্রবার নরেন্দ্র মোদীকে নিয়ে বিলাওয়াল ভুট্টোর বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করে ভুট্টোকে এক হাত নেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ভুট্টোর মন্তব্য লজ্জাজনক ও জঘন্য। বিলাওয়ালের বক্তব্যে ক্ষিপ্ত হয়ে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের সামনে জড়ো হয়ে এবার তার শাস্তিও দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এমন মন্তব্য করেন, যেখানে পাকিস্তান নিজেই দুই ভাগে বিভক্ত হয়েছিল। এ বক্তব্যের জন্য বিলাওয়ালকে শাস্তির আওতায় আনা হোক। পাকিস্তানের মতো ভারত কোনো দেউলিয়া দেশ নয়। ভারতের 1 কোটি মানুষ যদি রাস্তায় নামে, তবে পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না। তাই বিলাওয়াল ভুট্টোদের এখন থেকে ভেবেচিন্তে কথা বলতে হবে। এদিকে নয়াদিল্লির প্রতিক্রিয়ার পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। ভারতের সমালোচনাকে প্রত্যাখ্যান করে দেশটি হতাশায় ডুবে আছে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ শনিবার এক বিবৃতিতে জানান, 2002 সালে গুজরাটের গণহত্যার বাস্তবতা আড়াল করার চেষ্টা করেছে ভারত। এটা ছিল হত্যা, ধর্ষণ ও লুটপাটের এক লজ্জাজনক কাহিনী। গুজরাটের গণহত্যার নীলনকশাকারীরা বিচার এড়িয়ে ভারত সরকারের মূল পদগুলোতে আসীন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেসে হামলায় ভারতের মাটিতে 40 জন পাকিস্তানি নিহত হয়েছিলেন বলে দাবি করা হয় ওই বিবৃতিতে। গেল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে পাশ হওয়া কাশ্মীর প্রস্তাবনা বাস্তবায়নের পাশাপাশি অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। জবাবে 2001 সালে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্র বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর পরপরই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ওই মন্তব্য করেন বিলাওয়াল। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়া কিয়েভে আরও ভয়াবহ হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রুশ বাহিনীর একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ। এরই মধ্যে 6 লাখ বাসিন্দাকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এদিকে রুশ নিয়ন্ত্রিত দোনেস্ক ইউক্রেনীয় বাহিনীর হামলার বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। এরই মধ্যে ইউক্রেনে যুদ্ধের পরবর্তী কৌশল কী হবে সে বিষয়ে নিজের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া অধিকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কে রকেট হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে এমন ধ্বংসযজ্ঞ তৈরি হয় বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এ সময় বেশ কয়েকজন আহত হন বলেও জানানো হয়। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহতের কথা জানিয়েছে কিয়েভ। শুক্রবার পুতিন বাহিনীর লাগাতার রকেট হামলায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশটির বিভিন্ন অঞ্চল। তবে এরই মধ্যে অন্তত 6 লাখ বাসিন্দার মাঝে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও আগের অবস্থায় ফিরতে কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। একই সঙ্গে রাশিয়া আবারও ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন জেলেনস্কি। সবকিছু স্থিতিশীল হতে আরো সময় প্রয়োজন। এখনো অনেক কাজ বাকি। পুনরায় বিদ্যুৎ সংযোগ কাজ চলছে, তবে সবচেয়ে বড় সমস্যা হলো পানি সরবরাহ। কিয়েভের বাসিন্দারা পানি সংকটে ভুগছেন। এদিকে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখতে পরবর্তী কৌশল কি হতে পারে সে বিষয়ে আলোচনায় নিজ দেশের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, গত শুক্রবার অপারেশনস হেডকোয়ার্টারে যান পুতিন। সেখানে তিনি দিনভর কমান্ডারদের সঙ্গে আলোচনা করেন বলে জানায় ক্রেমলিন। রাইসা জান্নাত, সময় সংবাদ। চিকিৎসা সেবা, প্রযুক্তি ও প্রকৌশল সহ নানা খাতে দক্ষ ও যোগ্য কর্মীর সংকটে ভুগছে জার্মানি। সমস্যা সমাধানে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী খুঁজছে বার্লিন। এর মধ্যে দেশটিতে প্রচলিত অভিবাসন আইনও আগের তুলনায় সহজ করা হয়েছে। এটি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। জার্মানির বার্লিন থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিশ্ব অর্থনীতিতে প্রথম সারির শিল্পোন্নত দেশ জার্মানি। চিকিৎসা সেবা, প্রযুক্তি, বেসরকারি প্রতিষ্ঠান, রেস্তোরাঁ কিংবা গৃহস্থালী কাজে দক্ষ কর্মী সংকটে ভুগছে দেশটি। সংকট নিরসনে দেশটিতে প্রচলিত অভিবাসন আইনও আগের তুলনায় সহজ করেছে ওলাফ শলৎজ সরকার।
এই অবস্থায় জার্মানিতে অবৈধ ও নানা কারণে কাজের অনুমতি না পাওয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সরকারের দেয়া এবং দারুণ সুযোগ কাজে লাগাতে পারে বলে মনে করছেন এই দেশে বসবাসরত বিভিন্ন খাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। কানুন দিছে এইগুলা যদি তারা 1 বছর কাজ করে যদি তারা ভবিষ্যতের জন্য এই কাগজটা করতে পারে, তারা ভবিষ্যৎ জীবনে এখানে সুখে শান্তিতে এবং পুরো ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করার সুযোগ গ্রহণ করতে পারবে। এটা একটা খুব ভালো সুযোগ। আপনারা যদি পারেন পেপার দিয়ে মালিকের কাছে গিয়ে পেপার দিয়ে যদি কাজ করতে পারেন 1 বছর, ইনশাল্লাহ কাগজ আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। এদিকে জার্মানিতে কর্মী সংকট নিরসনে বাংলাদেশ এগিয়ে আসতে পারে বলে মনে করছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে কথা বলেছি, আমি বলেছি জার্মানিতে সম্ভাবনা খুব বেশি, সেই জন্য তাদেরকে যেন দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়, যে যেই কাজ পারবে সেটা, এবং একই সাথে জার্মান ভাষা শিখতে হবে, তাহলে এই দেশে তাড়াতাড়ি দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। জার্মানির সরকারি ও বেসরকারি নানা সংস্থা বলছে চলতি বছর দেশটিতে শ্রমশক্তি আরো 3 লাখের মতো কমে আসতে পারে। বিভিন্ন খাতে তরুণদের কাজে যোগ দেওয়ার তুলনায় অভিজ্ঞ ও প্রবীণ কর্মীদের অবসরে যাওয়ার সংখ্যাটাই বেশি। এতে 2029 সাল নাগাদ কর্মী সংকট 6,50,000-এ গিয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা জার্মানির মতো অর্থনৈতিক সমৃদ্ধ দেশের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জ্বালানি সংকট কাটাতে জার্মানিতে প্রথমবার এলএনজি স্টেশন যাত্রা শুরু করেছে। শনিবার স্টেশনটির উদ্বোধন করেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলস। ভিলহেমস বন্দরে নির্মিত এই স্টেশনটিতে 266,000 কিউবিক মিটার গ্যাস সংরক্ষণ করা যাবে। এদিকে স্টেশনটির কারণে পরিবেশ দূষণের আশঙ্কা করছে বিভিন্ন সংগঠন। জার্মানি থেকে বিটু বড়ুয়ার আরও একটি রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে প্রাকৃতিক গ্যাস সহ সব ধরনের জ্বালানি সংকটে ভুগছে জার্মানি। বিশেষ করে গ্যাসের সংকট নিরসনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আবার কখনো নরওয়ের শরণাপন্ন হতে হয়েছে থুকতে থাকা বিশ্বের শীর্ষ অর্থনৈতিক সমৃদ্ধ দেশটিকে। অবশেষে আমদানিকৃত সেই গ্যাস সংরক্ষণে প্রথমবারের মতো একটি এলএনজি গ্যাস স্টেশন চালু করেছে জার্মানির 3 দলের জোট সরকার। শনিবার দেশটির হামবুর্গের ভিলহেমস বন্দরে স্টেশনটির উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস সরবরাহের দিন শেষ। শুধু অর্থনীতি নয়, এই প্রকল্প দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও মাইলফলক হয়ে থাকবে। এই এলএনজি স্টেশন জার্মানির অর্থনীতি ও জ্বালানি সংকট নিরসনে নতুন মাত্রা যোগ করেছে। আজকের এই দিনটা আমাদের সবার জন্য আনন্দের ও শুভ দিন, পৃথিবীর সকল দেশের জন্য অনুকরণীয়। এ সময় রাশিয়া জ্বালানির ভয় দেখিয়ে জার্মানি সহ ইউরোপীয় দেশগুলোকে আর ব্ল্যাকমেইল করতে পারবে না বলেও উল্লেখ করেন শলস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতদিন গ্যাসকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে এসেছে। এখন থেকে তার দিন শেষ, পুতিনকে আলোচনায় বসতেই হবে। এদিকে ভিলহেমস বন্দরে নির্মিত 266,000 কিউবিক মিটার গ্যাস সংরক্ষণ করার স্টেশনটির নির্মাণে বিরোধিতা করেছে দেশটির পরিবেশ রক্ষায় আন্দোলনরত বেশ কয়েকটি সংগঠনগুলোর দাবি, স্টেশনটির কারণে পানীয় পরিবেশ দূষণের পাশাপাশি প্রাণীরা ক্ষতিগ্রস্ত হবে। এই শীতে জার্মানিতে তীব্র জ্বালানি সংকটের মধ্যেই প্রথমবারের মতো এলএনজি স্টেশন নির্মাণ নিঃসন্দেহে শলস সরকারের জন্য স্বস্তির। তবে জ্বালানি সমস্যার আপাতত সমাধান হলেও সামনের দিনগুলোতে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাটা এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্ট সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কংগ্রেশনাল কমিটি। এতে ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ, সরকার বিরোধী ষড়যন্ত্র এবং প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনতে পারে। সোমবার এ বিষয়ে কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটির পর চলতি সপ্তাহে এই প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। 2021 সালের 6 জানুয়ারি যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের অনুমোদন প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই ট্রাম্পের উগ্র সমর্থকরা ক্যাপিটল হিলে দেশটির ইতিহাসের ন্যাক্কারজনক হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পার্লামেন্টের আশপাশের এলাকায়, এক পর্যায়ে ভবনের ভেতরেও চালায় তাণ্ডব। সেই হামলায় পুলিশ সহ 5 জন নিহত হন, আহত হন আরও অনেকে।
ওই ঘটনা তদন্তে ডেমোক্রেট দলের 5 জন এবং 2 জন রিপাবলিকান নিয়ে 7 সদস্যের একটি কংগ্রেশনাল কমিটি গঠন করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন অন্তত 3টি অভিযোগ আনতে যাচ্ছে তদন্ত কমিটি। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনতে পারে তদন্ত কমিটি। এছাড়া হামলা চালিয়ে ট্রাম্প ও তার সমর্থকরা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রতারণা করেছেন বলেও প্রাথমিকভাবে কমিটির তদন্তে উঠে এসেছে বলে জানায় গণমাধ্যম। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের অনুমোদনের প্রক্রিয়া চলাকালে হামলা চালানোয় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনার বিষয়টিও বিবেচনা করছে তদন্ত কমিটি। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ আনার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আগামী সোমবার কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটি হবে। এরপর চলতি সপ্তাহেই প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন। বিশ্লেষকরা বলছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হলে স্বাভাবিকভাবেই তা মানবেন না ট্রাম্প কিংবা তার সমর্থকরা। এতে মার্কিন রাজনীতিতে আবারও নতুন করে অস্থিরতা শুরু হতে পারে। অনেকে বলছেন, এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী ব্যবস্থা নেয় তার ওপর নির্ভর করছে 2024 সালে হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের অংশ নিতে পারা না পারার বিষয়টিও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট নিষিদ্ধের জেরে বেকায়দায় টুইটার। জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। এ ঘটনার জেরে এবার স্থগিত করা অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেছে টুইটার। 6 মাস নানা নাটকীয়তার পর গত 27শে অক্টোবর 4400 কোটি মার্কিন ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। টুইটার কেনার আগে থেকেই নানা সময় বিভিন্ন সিদ্ধান্তের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। সব জল্পনা কল্পনা শেষে টুইটার কিনলেও বিতর্ক পিছু ছাড়েনি মাস্কের। টুইটারের দায়িত্ব হাতে নিয়েই গণহারে কর্মী ছাঁটাই শুরু করেন তিনি। এরপর অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করতে কর্মীদের বাধ্য করা সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন ইলন মাস্ক। তবে সম্প্রতি ইলন মাস্কের যে সিদ্ধান্তটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো সাংবাদিকদের টুইটার থেকে নিষিদ্ধ করা। গত বৃহস্পতিবার নেতিবাচক খবর প্রচার করায় সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিককে নিষিদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এই ঘটনার পর তাদের অ্যাকাউন্টগুলো স্থগিত করাকে সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক বলে জানায় নিউ ইয়র্ক টাইমসের এক মুখপাত্র। এছাড়া সিএনএন এর পক্ষ থেকেও টুইটারের কাছ থেকে এর ব্যাখ্যা চাওয়া হয়। তবে এই ঘটনায় আন্তর্জাতিক মহলে শুরু হয় নিন্দার ঝড়। এর জেরে টুইটারের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। এছাড়া মাস্ক টুইটারে তার স্বেচ্ছাচার অব্যাহত রাখলে সংবাদপত্রের স্বাধীনতা হুমকিতে পড়বে এবং একই ধরনের কাজ আবারও মাস্ক চালিয়ে গেলে আইন ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইইউ। এদিকে ইইউর নিষেধাজ্ঞা জারি করলে ইউরোপের বাজার হারাবে টুইটার। এই অবস্থায় বিপাকে পড়ে সাংবাদিকদের স্থগিত করা অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। শনিবার ইলন মাস্ক এর সিদ্ধান্তের কথা জানান। আফরিন মৌ, সময় সংবাদ। জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে বিশেষ দূত না থাকলেও একজন মানবিক কর্মী হিসেবে সংস্থাটির সঙ্গে যুক্ত থাকবেন হলিউডের এই অভিনেত্রী। প্রায় 20 বছর জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যুক্ত আছেন তিনি। 2012 সালের পর থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জোলি। তবে এবার অন্যভাবে শরণার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। You've been through so much for many years. চীনে করোনা বিধিনিষেধ শিথিলের কারণে 2023 সালে 10 লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান IHMEA পূর্বাভাস দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী মাসেই দেশটিতে ব্যাপকভাবে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বেয়ামাগারে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্লিনিক। জ্বরে আক্রান্ত রোগীদের পরামর্শ এবং ওষুধ দেয়া হচ্ছে। চীনের বেইজিংয়ে স্টেডিয়াম, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন স্থানে এমন অস্থায়ী ক্লিনিকের সংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়েছে, কারণ আগের তুলনায় অনেক বেড়েছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
দেশটির সবচেয়ে বড় শহর সাংহাইয়ে স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত চীনা সরকার করোনার কঠোর বিধিনিষেধ শিথিল করার পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। চীনা সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও অসন্তোষের মুখে চলতি মাসে কঠোর বিধিনিষেধ শিথিল করে চীনা সরকার। আগামী মাসে চীনা চান্দ্র নববর্ষের মধ্যেই দেশটিতে ব্যাপকভাবে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় 2023 সালে চীনে 10 লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন ইনস্টিটিউট IHME। তড়িঘড়ি বিধিনিষেধ তুলে নেওয়ায় চীনের জনসংখ্যার 60% কোভিডে আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বেশি আক্রান্ত হতে পারেন বয়স্ক, অসুস্থ এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর লোকজন। বর্তমানে চীনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 5000-এর বেশি। তবে কোভিড বিধিনিষেধ শিথিলের পর থেকে এখন পর্যন্ত চীনা কর্তৃপক্ষ সরকারিভাবে করোনা ভাইরাসে কোনো মৃত্যুর তথ্য দেয়নি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল। নর্থ ডাকোটা সহ আশেপাশের অঞ্চলে ঘন্টায় 96 কিলোমিটার গতিতে ঝড়ের পাশাপাশি দেখা দিয়েছে ভারী তুষারপাত। এতে বিভিন্ন জায়গায় 10 ইঞ্চি পর্যন্ত তুষারের স্তর জমে যায়। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হয়েছে যান চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার একটি শহরের চিত্র এটি। ঝড়ের পাশাপাশি ভারী তুষারপাতের কারণে রাস্তায় আটকা পড়েছে অসংখ্য গাড়ি, বন্ধ রয়েছে বিভিন্ন জ্বালানি স্টেশন। ঘর থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটিতে ঘন্টায় 96 কিলোমিটার গতিতে ঝড়ের পাশাপাশি দেখা দেয় তীব্র তুষারপাত। ঝড়ের কারণে অঞ্চলটির জনজীবনে নেমে এসেছে বিপর্যয়, বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলছে, তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার মানুষ। কোনো কোনো জায়গায় 10 ইঞ্চির বেশি তুষারের স্তর জমেছে। এতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক। এছাড়া উইসকনসিন এবং নেব্রাস্কা অঙ্গরাজ্যে তুষারপাত অব্যাহত রয়েছে। বরফে ছেয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলের পাশাপাশি নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড সহ আশপাশের অঞ্চলে তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। আগামী 2-1 দিনের মধ্যে এসব অঞ্চলে 1 থেকে 2 ফিট পর্যন্ত তুষার পড়ার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জার্মানির বার্লিনে প্রায় 52 ফুট উঁচু অ্যাকোয়ারিয়াম বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন। শুক্রবার হঠাৎই বিকট শব্দে ফেটে যায় বিশ্বের সবচেয়ে বড় এই অ্যাকোয়ারিয়ামটি। ওই অ্যাকোয়ারিয়ামে ছিল বিভিন্ন প্রজাতির প্রায় 1,500 মাছ, যার বেশিরভাগই মারা গেছে। শুক্রবার স্থানীয় সময় সকালে জার্মানির রাজধানী বার্লিনের 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে রাখা অ্যাকোয়ারিয়ামটি হঠাৎই বিকট শব্দে ফেটে যায়। এ সময় পানিতে হোটেল ও আশপাশের রাস্তা প্লাবিত হয়। কাচের তৈরি অ্যাকোয়ারিয়ামটির ভেঙে যাওয়া কাচের টুকরোর আঘাতে 2 জন আহত হয়েছেন। এছাড়া হোটেল ও এর আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। বিকট শব্দের কারণে আশপাশে থাকা মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত উদ্ধারকর্মীরা হোটেলে থাকা অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। এছাড়া হোটেলের আশপাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। কর্তৃপক্ষ জানায়, প্রায় 1.5 কোটি মার্কিন ডলারের অ্যাকোয়ারিয়ামটি উচ্চতা ছিল 52 ফুট। অ্যাকোয়াডোম নামে অ্যাকোয়ারিয়ামটি ছিল বিশ্বের সবচেয়ে বড়। 10 লাখ লিটারের বেশি পানি ধারণ ক্ষমতা ছিল এটির। এছাড়া অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন প্রজাতির প্রায় 1,500 মাছ ছিল, যার মধ্যে বেশিরভাগ মাছই মারা গেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বার্লিনের মেয়র। তবে কেন হঠাৎ অ্যাকোয়ারিয়ামটির এভাবে বিস্ফোরণ হলো তা জানা না গেলেও এর মধ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অ্যাকোয়ারিয়ামের সঙ্গে থাকা বিশাল সিলিন্ডার ট্যাঙ্কের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা কর্তৃপক্ষের। আফরিন মৌ, সময় সংবাদ। হিজাব ইস্যুতে বিক্ষোভের জেরে এবার ইরানের অস্কার জয়ী অভিনেত্রীকে আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরান জুড়ে চলমান আন্দোলনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে প্রথম সারির ওই অভিনেত্রীকে আটক করা হয়। তিনি জনপ্রিয় সিনেমা দ্য সেলসম্যানের জন্য অস্কার জিতেছিলেন। এর আগে বিক্ষোভের জেরে প্রথম এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় সমালোচনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেন 38 বছর বয়সী অভিনেত্রী। এর ঠিক 1 সপ্তাহ পরেই তাকে আটক করা হলো। এর আগেও কয়েকজন অভিনেত্রীকে আটক করা হয়। দেখছেন আন্তর্জাতিক সময়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় অংশে ৭২টি চেকপোস্ট করার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে মমতাকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দুপুরে কলকাতায় প্রায় ২.৫ ঘন্টার বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পূর্ব দিকের রাজ্য বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তা সহ পারস্পরিক রাজ্যগুলোর মধ্যে সীমান্ত সুরক্ষা সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে রুটিন বৈঠকে যোগ দিতে শনিবারই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে জরুরি বৈঠকে মিলিত হন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সহ সিনিয়র বেশ কয়েকজন সচিব ও নিরাপত্তা বাহিনীর প্রধানরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের এক অংশে মমতা অমিত শাহর একান্ত বৈঠকও হয়, তবে বৈঠক শেষে তারা কেউ কোনো রকম মন্তব্য করেননি। যদিও পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন একান্ত বৈঠকে শুধু ৭২টি চেকপোস্ট করার জন্য রাজ্য সরকারের কাছে জমি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই জমি জট ছাড়াতে মমতাকে অনুরোধ করেছেন অমিত শাহ। তবে পাল্টা বিএসএফ কোথাও অতি সক্রিয় আর কোথাও নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অমিতজি আমাকে বলে গেলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার 1-to-1 মিটিংয়ে এটাই এক্সক্লুসিভ এজেন্ডা ছিল, এর বাইরে কোনো এজেন্ডা ছিল না। তিনি স্টেট গভর্নমেন্টকে বারে বারে রিকোয়েস্ট করেছেন বেটার কোঅর্ডিনেশন অ্যামাংস দ্য স্টেট পুলিশ অ্যান্ড বিএসএফ আর সাফিসিয়েন্ট ল্যান্ড আমার যা লাগবে দিতে। বিএসএফ এটা একটা সমস্যা, এর এখতিয়ার কেন বাড়িয়ে দেওয়া হলো, কিভাবে বাড়িয়ে দেওয়া হলো এবং তার যে মূল দায়িত্ব সেগুলো তারা পালন করছেন কিনা, অতি সক্রিয়তা কিছু জায়গায় নিষ্ক্রিয়তা, ফলে নিশ্চিতভাবে এই সমস্যাগুলো পয়েন্ট আউট করে দেওয়ার একটা প্রয়োজন ছিল। সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে তাদের অভ্যন্তরে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত তল্লাশি অভিযান, গ্রেপ্তার, আটক করার মতো আইনি ক্ষমতা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সেটা নিয়েই শুরু থেকে তুমুল আপত্তি জানিয়ে আসছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারত বাংলাদেশের মধ্যে অসম বাণিজ্য স্বাভাবিকীকরণে দুই দেশের পক্ষ থেকেই চেষ্টা অব্যাহত রয়েছে। কলকাতায় ২১তম ইন্ডিয়ানা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার উদ্বোধনে যোগ দিয়ে কথা বলে কূটনীতিকরা। ভারতের অন্যতম বড় এই বাণিজ্যিক আয়োজনে বাংলাদেশ, ইরান, ভুটান সহ অন্তত ২০টি দেশ অংশ নিয়েছে। সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতায় শুরু হয়েছে ২১তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। বাংলাদেশ, ইরান, আফগানিস্তান, ভুটান, নেপাল সহ বিশ্বের প্রায় ২০টি দেশ ভারতের অন্যতম এই বড় বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। কলকাতার সায়েন্স সিটি গ্রাউন্ডে আয়োজিত এবারের মেলায় প্রায় ৬ শতাধিক স্টল বসেছে। এর মধ্যে বাংলাদেশের নিজস্ব প্যাভিলিয়নে ৪০-এর বেশি স্টল রয়েছে। শনিবার বিকেলে মেলার ২১তম আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধনে বক্তারা চলমান বিশ্ব অর্থনৈতিক ঝুঁকি সত্ত্বেও কিভাবে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে মত প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক ভারসাম্যহীনতার কথা স্বীকার করে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকার কথা জানান বাংলাদেশের শীর্ষ এই কূটনীতিক। ভারতের সঙ্গে আমাদের একটা নেগেটিভ ট্রেড গ্যাপ রয়েছে, যেটা আমরা রপ্তানি করি তার প্রায় ৭ থেকে ৮ গুণ বেশি আমরা আমদানি করেছি গত ২-১ বছর। আমি যে পরিসংখ্যানে দেখছিলাম, এটি নিয়ে আমরা কাজ করছি ভারতের সঙ্গে। আমাদের বাণিজ্য সেক্টরে আমাদের দু দেশের মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সবসময় সভা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবারের মেগা ট্রেড ফেয়ারে কোভিড পরবর্তী পরিস্থিতিতে বেঙ্গল চেম্বার, তার প্রেসিডেন্ট এখানে আছেন, তারা বলছেন তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন, যেটা বাংলার
তথা ভারতের বাণিজ্য পরিস্থিতির পক্ষে খুব আনন্দের কথা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরই বাংলাদেশি প্যাভিলিয়নে স্থানীয় ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। ক্রেতারা জানান, বাংলাদেশি পণ্যের মান যেমন ভালো তেমনই রয়েছে বৈচিত্র্য। ভালো সাড়া পেয়ে খুশি বাংলাদেশি বিক্রেতারাও। শিলিগুড়িতে থাকি আমি, এখানে কলকাতায় এখানে এসেছি, তাই ভালো লাগছে। কলকাতাবাসীদের রেসপন্স পাচ্ছি বলেই আমরা রেগুলার অ্যাটেন্ড করছি। এখানে একটু এক্সক্লুসিভ জিনিস পাওয়া যায় যে বাজারে ইউ ওন্ট ফাইন্ড। গত বছর করোনার কারণে নামে মাত্র মেলার আয়োজন করা হয়। এতে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। তাই এবার 15 দিনের মেলার সময় বাড়িয়ে 18 দিন করা হয়েছে। মেলা শেষ হবে আগামী 2রা জানুয়ারি। বাংলাদেশ, আফগানিস্তান, ইরান সহ বিশ্বের 20টি দেশ এবারের মেগা বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। পরপর 2 বছর করোনা যখন গোটা বিশ্বের অর্থনীতিকে ধাক্কা দিয়েছে, তখন কলকাতার এই বৃহত্তম বাণিজ্য উৎসব আবার নতুন করে বাণিজ্যকে সরগরম করবে, এমনটাই মত আয়োজকদের। কলকাতার মেগা ট্রেড ফেয়ার থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদযাপিত হয়েছে বাংলাদেশের 51তম বিজয় দিবস। স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি কনসাল ও দূতালয় প্রধান ওয়ালিউর রহমান, বাণিজ্যিক কনসাল এস.এম. খুরশিদুল আলম ও ডেপুটি কনসাল জেনারেল আলাউদ্দিন ভূঁইয়া। আমি দেশে বিদেশে অবস্থানরত সকল লস অ্যাঞ্জেলেস কনসুলেটে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমের সভাপতিত্বে ডেপুটি কনসাল আলাউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনরা বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রবাসী বাংলাদেশিরা। এদিন দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যথাযোগ্য মর্যাদায় জার্মানিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবসটি উদযাপন করেছেন বার্লিনের বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বাণী পাঠ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিরা। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের সবচেয়ে খর্বাকায় মানুষের তালিকায় এবার নাম উঠল ইরানের আফসিন ইসমাইলের। মাত্র 2 ফুট 1.6 ইঞ্চির এই তরুণ সম্প্রতি পেয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। তিনি এতটাই ছোট যে সামান্য একটা মোবাইল ফোন ব্যবহারের হিমশিম খেতে হয়। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।